একে একে কমছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লা হালকা হচ্ছে, আর অন্যদিকে এনডিএর পাল্লা ভারী হচ্ছে। যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে ঘনিষ্ঠ হয়ে পড়লেন এনডিএর তা নয়, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনাথ সিংয়ের সম্পর্ক দীর্ঘদিন ধরে ভালো ছিল সংসদের অভ্যন্তরে। ধরে নিন আরো দু একজন আসবেন, আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। সৌগত রায় যদি চলে যায় তার সঙ্গে সম্ভবত আরেকটা নাম জড়িয়ে যাচ্ছে, যার নাম কীর্তি আজাদ। সায়নী ঘোষের মতো এক সাংসদকে, যার বিভিন্ন বক্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে বিতর্ক দানা বেঁধেছে, শুভেন্দু অধিকারী মিটিং তাদের সঙ্গে করছেন। এর অন্যতমই কারণ যেটা হলো সেন্ট্রাল লিডারশিপের স্ট্র্যাটেজি। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ করতে হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে, ফলে তিনিও সম্ভবত বিক্ষুব্ধের তালিকাতে চলে আসবেন, এবং সেটা বিধানসভার অভ্যন্তরে শুধু সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেলেন, সেই বিষয়টা কার্যত আজকে আরও স্পষ্ট হয়ে গেল। তৃণমূলে বাড়ছে বিক্ষুব্ধের সংখ্যা, যেটা জানা যাচ্ছে 20 জন সাংসদ এতদিন ধরে বিক্ষুব্ধ ছিলেন, এবার সেই সংখ্যা আরও দুটো বেড়ে 22 হয়েছে। কাকলি ঘোষ দস্তিদার অন্তত এটাই জানাচ্ছেন। যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল, এবং তার মধ্যে আরও আছে। ধরে নিন আরও দু একজন আসবেন, আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি এরপরে আর কে দুজন হন সেটা নিয়ে প্রশ্ন বিস্তর। যেটা জানা যাচ্ছে সৌগত রায় তিনি সম্ভবত এবার বিক্ষুব্ধের তালিকায় আসছেন। হ্যাঁ, এখনই এমনটাই খবর মিলছে। সৌগত রায়ের ভাই তথাগত রায় তিনি এই মুহূর্তে বিজেপির অত্যন্ত ঘনিষ্ঠ, এবং তিনি দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে কাজ করেছেন। তারপর তিনি রাজ্যপাল হয়েছেন ত্রিপুরার। ফলে তার তো একটা রাজনৈতিক আদর্শ রয়েছে। এবার কি ধীরে ধীরে সেই রাজনৈতিক আদর্শের দিকে ঝুঁকে পড়ছেন সৌগত রায়ও, সেটা নিয়েও প্রশ্ন বিস্তর। ফলে কাকলি ঘোষ দস্তিদার যেটা বলছেন সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা আমরা খুঁজে পাচ্ছি সেটা হলো লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি কীর্তি আজাদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি চেঞ্জ করে ফেলেছেন, ইতিমধ্যে বিক্ষুব্ধের তালিকায় গিয়েছেন। মহুয়া মৈত্র এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং, এবং তার পাশাপাশি সৌগত রায়কে নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। সৌগত রায় যদি চলে যায় তার সঙ্গে সম্ভবত আরেকটা নাম জড়িয়ে যাচ্ছে, যার নাম কীর্তি আজাদ। অর্থাৎ বিক্ষুব্ধের তালিকা ক্রমে বাড়ছে ধীরে ধীরে। এই মুহূর্তে যেই খবর আমাদের কাছে মিলছে যে কারা কারা বিক্ষুব্ধ হয়ে গিয়েছেন, সেই তালিকাটা আরেকবার দেখাবো। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রয়, জগদীশ বসুনিয়া, পার্থ ভৌমিক, প্রতিমা মণ্ডল, বাপি হালদার, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, তারপরে হচ্ছে অসিত কুমার মাল, তারপর শর্মিলা সরকার, অন্যদিকে দাঁড়িয়ে মালতী বাগ, দীপক অধিকারী, তারপরে কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী, ইউসুফ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায়, আবু তাহের খান এবং শত্রুঘ্ন সিনহা। এরা সম্ভবত বিক্ষুব্ধের তালিকায় ইতিমধ্যে নাম লিখে ফেলেছেন। তারা এনডিএকে সমর্থন দিচ্ছেন, কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে নাম উঠে আসছে দুজনের আরও অতিরিক্ত, যারা বিক্ষুব্ধর তালিকায় যুক্ত হয়ে গিয়েছেন। অর্থাৎ 20 তালিকাটা 22 গিয়ে দাঁড়িয়েছে। সেটা হলো সৌগত রায় এবং কীর্তি আজাদ। অর্থাৎ একে একে কমছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লা হালকা হচ্ছে, আর অন্যদিকে এনডিএর পাল্লা ভারী হচ্ছে। এটা নিয়ে আজকে প্রতিবেদন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। এবার প্রশ্ন উঠতেই পারে যে এরা যদি এনডিএকে সমর্থন দেন তাহলে তো সেই তৃণমূল ঘুরপথে বিজেপির দিকেই চলে আসছে। এটা কী ধরনের ঘটনা ঘটছে এই মুহূর্তে দাঁড়িয়ে? দর্শকদের মধ্যে এই প্রশ্নটা অবশ্যই থাকবে, তার উত্তর আপনাদের দিয়ে দিচ্ছি। এইটা মূলত সেন্ট্রাল লিডারশিপ যারা রয়েছেন বিজেপি, তাদের একটা স্ট্র্যাটেজি। আপনারা জানেন বারবার যে বেশ কিছু বিল পাস করতে গেলে, যেটা জনগণের জন্য কার্যত উপকারী হবে, সেই বিল পাস করতে গেলে বারবার তৃণমূল কংগ্রেস বাধা দিয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের এই বাধা দেওয়ার জন্যই এই মহিলা সংক্রান্ত বিল, সংরক্ষণ সংক্রান্ত বিল, এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা তৈরি হচ্ছিল এই সংসদের অভ্যন্তরে বা রাজ্যসভার অভ্যন্তরে। এবং এখন যদি প্রায় 22 থেকে 23 জন সাংসদ বা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদে সব সাংসদ যদি এনডিএর দিকে ঢুকে পড়েন, তাহলে এনডিএকে সমর্থন দিলে বিল পাস করতে অনেকটা সুবিধা হবে। এটা হলো সেন্ট্রাল স্ট্র্যাটেজি, এবং এই স্ট্র্যাটেজিটাকে মাথায় রেখেই মূলত তারা এগিয়ে যাচ্ছেন। তার মানে এই নয় এই যারা বিক্ষুব্ধ হয়ে যাচ্ছেন তারা পরবর্তী ক্ষেত্রে 2029 সালে গিয়ে তারা বিজেপির টিকিটে আবার দাঁড়াবেন, এমনটা কোনো ঘটনা নয়। কিন্তু
এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির যেটা টার্গেট বা সেন্ট্রাল লিডারের যেটা টার্গেট সেটা হলো যে অবিলম্বে যে পড়ে থাকা বিলগুলো রয়েছে সেগুলোকে পাস করিয়ে নেওয়া সংসদের অভ্যন্তরে এবং রাজ্যসভার অভ্যন্তরেও। ফলে সেই কারণের জন্য তৃণমূল কংগ্রেস একটা বড় অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল দীর্ঘদিন ধরে, এবং তৃণমূল কংগ্রেসকে যদি কনফিডেন্স আনা যায়, বিক্ষুব্ধদের যদি কনফিডেন্স আনা যায়, তাহলে বিল পাস করতে অনেকটা সুবিধা হবে। সেই কারণের জন্য সেন্ট্রাল লিডারশিপের স্ট্র্যাটেজি অনুসারেই মূলত এই সামগ্রিকভাবে কাজ হচ্ছে এবং বিজেপি তাদেরকে জায়গাও দিচ্ছে, বিজেপি তাদের সঙ্গে মিটিং করছেন। বারবার দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী তিনি এমন এমন ব্যক্তিদের সঙ্গে মিটিং করছিলেন যাদের বিরোধিতা তিনি দীর্ঘদিন ধরে করে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে। কিন্তু মুখ্যমন্ত্রী তো তিনি রাজ্যে, তবে সেন্ট্রাল লিডারদের বা পার্টির একটা নির্দিষ্ট একটা কর্মসূচি রয়েছে, একটা ব্লু প্রিন্ট রয়েছে। সেই ব্লু প্রিন্টের বাইরে তিনি একজন বিজেপি নেতা হয়ে কখনোই বেরোতে পারেন না। ফলে তাকে এটা করতে হচ্ছে। সায়নী ঘোষের মতো এক সাংসদকে, যার বিভিন্ন বক্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে বিতর্ক দানা বেঁধেছে, তাকেও মিটিংয়ের মধ্যে রাখতে হচ্ছে। শুভেন্দু অধিকারী মিটিং তাদের সঙ্গে করছেন। এর অন্যতমই কারণ যেটা হলো সেন্ট্রাল লিডারশিপের স্ট্র্যাটেজি, এবং সেটা সংসদের অভ্যন্তরে যাতে বিজেপি বা এনডিএ জোট কোনোভাবে পিছিয়ে না পড়ে এই তৃণমূল কংগ্রেসের জন্য, এই ইন্ডিয়া জোটের জন্য বা ইন্ডিয়া ব্লকের জন্য বিল পাস করতে গিয়ে যাতে বাধার সম্মুখীন না হন, তার জন্যই সিদ্ধান্তগুলো ইতিমধ্যে নেওয়া হচ্ছে। এটা সেন্ট্রালি বিষয়টাকে কার্যকর করার জন্য, এর সাথে স্টেটের কোনো সম্পর্ক নেই। আবারও বলছি, যারা বিক্ষুব্ধ হচ্ছেন তাদেরকে সেন্ট্রালি কাজে লাগানোর জন্যই মূলত এই বিষয়টাকে কার্যকর করা হচ্ছে। এর সঙ্গেই যারা ছিল তৃণমূল ইনডাইরেক্টলি বিজেপিতে যুক্ত হয়ে যাচ্ছে, এমন যদি একটা ন্যারেটিভ তৈরি করা হয়, সেটা একদমই নয়। রাজনীতির আমরা 100% দেখি, কিন্তু আমরা লিখি বা বলি অন্তত 5%, বাকি 95% আমাদের ভেতরে থাকে, এবং সেই অ্যানালিসিস থেকেই আপনাদের সামনে এই তথ্যটা তুলে ধরছি। আপনারা ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। গোটা বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং এইটা জানিয়ে রাখি যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে ঘনিষ্ঠ হয়ে পড়লেন এনডিএর, তা নয় কিন্তু। বিজেপি নেতৃত্বের সঙ্গে মিটিং করছেন, তা নয় কিন্তু। এর আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেন্ট্রাল লিডারশিপের একটা ভালো সম্পর্ক ছিল। মনে পড়ছে তাপস রায়, তিনি তার বাড়িতে যখন ইডি গিয়েছিল তখন তাপস রায় বলেছিলেন এই সুদীপ বন্দ্যোপাধ্যায় ইডি লেলি দিয়েছে তার বাড়িতে। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি সেন্ট্রালের সঙ্গে সম্পর্ক ভালো না থাকতো তাহলে সেটা সম্ভব হতো না। ফলে এইটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনাথ সিংয়ের সম্পর্ক দীর্ঘদিন ধরে ভালো ছিল সংসদের অভ্যন্তরে। সেই কারণের জন্যই একদিন রাজনাথ সিং সংসদের অভ্যন্তরে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ধাপ্পা দিয়েছিলেন, এই সেই ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। ফলে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি যে স্ট্র্যাটেজিটা নিয়েছেন সেটা দীর্ঘদিন আগেরই স্ট্র্যাটেজি, সময় অনুসারে পরিবর্তন ঘটিয়ে ফেলবেন। হ্যাঁ, আরও অনেক কারণ আছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, ফলে তাকে বাঁচতে গেলে এখন অন্তত বিজেপির পায়ে পড়তেই হবে, এনডিএর পায়ে পড়তেই হবে। সেই জায়গাটাকে মাথায় রেখেই কাজ করা। এবার ঘটনা হলো নয়না বন্দ্যোপাধ্যায়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, অর্থাৎ নয়না বন্দ্যোপাধ্যায় তিনিও এই ঘুরপথে বিক্ষুব্ধদের তালিকায় নাম লিখিয়ে ফেলবেন। হ্যাঁ, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর কয়েকদিন বাদে নয়না বন্দ্যোপাধ্যায়কে দেখা নাও যেতে পারে। তাকে ঋতব্রতর যেই গোষ্ঠী রয়েছে তৃণমূল কংগ্রেসের, নব তৃণমূল কংগ্রেসের যে অংশটা, সেখানে তাকে দেখা যেতে পারে, যেমন ঠিক ফিরহাদ হাকিমকে দেখা গিয়েছে। রাজনৈতিক মহল মনে করছে এই মুহূর্তে দাঁড়িয়ে শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি প্রাক্তন পরিষদীয় মন্ত্রী, তারও মধ্যে কিছুটা পরিবর্তন ঘটছে। অর্থাৎ যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি গেল সেই দিন অনেকেই উপস্থিত ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, মদন মিত্র, অনেকেই উপস্থিত ছিলেন। এমনকি শুভাশিস চক্রবর্তী, প্রাক্তন রাজ্যসভার সাংসদ, তিনিও উপস্থিত ছিলেন, সিআইডিকে বাধা দিয়েছেন। কিন্তু দেখা যায়নি শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো একদম তাবড় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা নেতৃত্বকে। শোভনদেব চট্টোপাধ্যায় এই মুহূর্তে অনেকটা সাইলেন্ট, তিনি আর সেই অর্থে রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা দেখাচ্ছেন না। শোভনদেব চট্টোপাধ্যায় অত্যন্ত বর্ষিয়ান, এবং বর্ষিয়ান পলিটিশিয়ান হিসাবে তাকে অনেক ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ করতে হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। ফলে তিনিও সম্ভবত বিক্ষুব্ধের তালিকাতে চলে আসবেন, এবং সেটা বিধানসভার অভ্যন্তরে। শুধু সময়ের অপেক্ষা, আবারও বলছি, কেবলমাত্র সময়ের অপেক্ষা। এর মধ্যেই যা হওয়ার তা হয়ে যাবে। তবে যা পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে করে তৃণমূল কংগ্রেসটা, আমি বারবার বলছি, আর থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিকার পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টের যে অধিকার সেটা আর দেখাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে যে দেউলিয়া হয়ে যাবেন সেটা তিনি বুঝতে পারছেন, এবং সেই কারণের জন্য এই মুহূর্তে তিনি সাইলেন্ট হয়ে পড়ছেন। আপনারা ভালো করে দেখুন, কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি ফেসবুকে মাঝে মধ্যে লাইভে আসবেন, কিন্তু ফেসবুকে লাইভে আসছেন কই? সাম্প্রতিককালে তাকে তো লাইভে আর দেখা যাচ্ছে না। এই কারণের জন্য, কারণ দল বাঁচাবেন না ফেসবুক লাইভ করবেন না ভাইপোকে বাঁচাবেন, কোন দিকে যাবেন তিনি বুঝে উঠতে পারছেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনিও ধোঁকা দিলেন। এবার
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন যে কল্যাণকে খেপাস না, কল্যাণকে খেপালেই কল্যাণ আবার বিদ্রোহ ঘোষণা করবে। একবার তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহ ঘোষণা করেছেন এবং সাফ জানিয়ে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কেস তিনি লড়বেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সিদ্ধান্ত নিতে হবে, নয় আমি নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুর কিছুটা নরম ছিল। সুর নরম ছিল কেমন, একবার শুনে নিন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অধিকার রয়েছে আমাকে নিয়ে চারটে কটু কথা বলার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে ছোট থেকে মানুষ করেছে, আমি বড় হতে দেখেছি। আমি এই কথাগুলো নিয়ে খারাপভাবে নিই না। ওনার একটা ঘটনা হয়তো খারাপ লাগতে পারে, উনি বলেছেন, কিন্তু আমি আমার কোনো ব্যক্তিগত ক্রোধ বা আমার কোনো ব্যক্তিগত ক্ষোভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নেই। আমি তাকে আগেও সম্মান করতাম, আগামী দিনেও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নালিশ তুলেছিলেন, যে নালিশ জানিয়েছিলেন, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুর অনেকটাই নরম হয়ে গিয়েছিল। হ্যাঁ, অবশ্য ক্ষমতায় থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে পাত্তাও দিতেন না। এখন অবস্থা এমনটাই খারাপ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি বিক্ষুব্ধ শিবিরে চলে যান তাহলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন কল্যাণের সঙ্গে ঝগড়া করবে না এবং তার পাশাপাশি কুণাল ঘোষের সঙ্গেও ঝগড়া করবে না। আর ঝগড়া চলবে না দলের অভ্যন্তরে, একটু ঝগড়া কম করে একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করলেই ভালো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়াচ্ছে, সেই কারণের জন্য তার এই ধরনের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বক্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তবুও তিনি আলটিমেটলি দলটাকে বাঁচাতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। ফলে এক এক করে সাংসদরা তো চলেই যাচ্ছে, রাজ্যসভার এক একজন করে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে ফেলছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও নতুন করে সাংসদ পদে আবার নির্বাচন হবে রাজ্যসভার ক্ষেত্রে। ফলে সবটাই আমরা দেখব, লক্ষ্য করব, আমরা রাজনৈতিকভাবে বিশ্লেষণ করব। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেলেন সেই বিষয়টা কার্যত আজকে আরও স্পষ্ট হয়ে গেল। এখন দেখা যাক আগামীকাল সোমবার এবং এই সোমবারে সাংসদদের মিটিংয়ে আলটিমেটলি কি দাঁড়ায়, গোটা পরিস্থিতিটা কোন জায়গায় যায়। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।